আচ্ছা, আমরা এবারে কয়েকজনের বক্তব্য শুনবো, তারপরে আমরা মাঝে মাঝে বক্তব্য শুনবো, মাঝে মাঝে কবিতা পড়বো, শুনবো। এরপরে আমরা তার মধ্যে আমাদের এই সঞ্জীব রায়, যিনি অধ্যাপনা করেন, তিনি একটু পারিবারিক একটু অসুবিধা আছে, তার জন্য উনি বলছেন একটু কবিতাটা পড়ে। ও 100% দৃষ্টিহীন, 100 দৃষ্টি প্রতিবন্ধী, চম্পাহাটি কলেজে অধ্যাপনা করে, সম্প্রতি পিএইচডি করা শেষ হয়েছে। তো সে এখন কবিতা পড়বে। ওর সঠিক ওই কবিতার বই আছে, স্পর্শানন্দ পুরস্কার পেয়েছে আগে। তো সরঞ্জিত কবিতা পড়ে সঞ্জীব রায়। শুভ সন্ধ্যা। আমি স্মৃতি থেকে ছোট ছোট দুটি কবিতা পড়বো। আমার কবিতার বই পড়েছি 8টা, আর একটা ছোট উপন্যাসিকা আছে এই বই মেলায় প্রকাশিত হবে। তো যাই হোক, সাম্প্রতিককালে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধ, এই যুদ্ধ যখন শুরু হয় তখন ছোট একটা কবিতা লিখেছিলাম, সেটা প্রথমে শোনাই, স্মৃতি থেকেই বলবো। কবিতাটার নাম হচ্ছে ধর্মের সার। ধর্মগ্রন্থ ভালো ভালো কথা লেখে, শান্তির বাণী শুনে স্বভাবন মুগ্ধ, সময়ের ছবি দেখে কেউ কেউ শেখে, ইতিহাস বলে ইসলাম মানে যুদ্ধ, উপমহাদেশে যুদ্ধের আঁচ লাগে, কেউ হাওয়া দেয় রাষ্ট্রীয় সন্ত্রাসে, পৃথিবীটা তাই ভেঙে যায় দুই ভাগে, সভ্যতা আজ মেরেছে সর্বনাশে। তা বলে আমাকে ভেব না ধর্ম ভীরু, পুঁথির ধর্ম কখনো মানি না আমি, ধর্মের সার যুদ্ধ বদলে শুরু, ইচ্ছে তো করে প্রতিবাদ হয়ে নামি। দ্বিতীয় কবিতা, দুঃখ ভীষণ একান্ত হয়। তুমি আমার দুঃখ বলে যত্ন করে রাখি, আমার বুকে আঁচল কেটে পালিয়ে যাওয়া পাখি, আঁচল মানে বুকের ক্ষত, গোপন রক্তপাতে স্বপ্ন দেখি, আদর দিয়ে মুছিয়ে দেওয়া রাতে, স্বপ্ন তো নয় আসলে সব বানানো কল্পনা, দুঃখ ভীষণ একান্ত হয়। আর কিছু বলবো না, ধন্যবাদ। মঞ্চে উপস্থিত আছেন পার্থবাবু, সুমিতা, বিথি, অমল, প্রকৃতি সামাল, আরো অনেক। যাই হোক, এটা সবাই আছেন, এদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলছি। সত্যজিৎ মন্ডল এই যে জিনিসটা করছে, আপনারা জানেন তো, একটা কথা বলার দরকার আছে। এই কাজটা ও দীর্ঘদিন ধরে করছে। এককভাবে এখন হয়তো কয়েকজন সহকারী পেলেও পেতে পারেন, কিন্তু আমি দেখিনি উনি আসলে রেলে নিয়ে আসছেন। আমি দেখিনি প্রায় সারা জীবন নিজের মাইনের অর্ধেকটা এইসব ছেলে মেয়ে বা এদের সংগঠনের জন্য খরচা করছে। আমি কোনদিন করিনি, করতে পারতাম না। আমাদের আশেপাশে যারা আছেন বসে আছেন তারা কোনদিনও জানেন। আমার এখানে মনে হয়েছে আমাদের থেকে ও একটু আলাদা। যে জগতে আমরা বাস করি, যেখানে মানুষ পিছন থেকে ভয় পায়, যেখানে মানুষ পকেটে হাত দিয়ে চললে বুঝি এই বুঝি কোন অস্ত্র আছে, সেখানে সত্যজিৎ মন্ডল জীবনের অর্ধেকটা অর্থ এদের জন্য ব্যয় করে এই জায়গায় এসে পৌঁছেছে। কেন করেছেন, কি ব্যাপার, তিনি আমাদের থেকে একেবারে আলাদা মানুষ, এসব অন্য কথা, কিন্তু উনি করেছেন। এবং আমি দেখছি এই যে এদের যে কাজটা করেছেন, এদের
বিভিন্ন সংস্থা থেকে যোগাযোগ করে এবং যতদূর আমি জানি যে যখন জানি যে ও ক্ষমতা এবং গিনিস বুক অফ রেকর্ডের থেকে আমাদের কাছে কিছু রেকর্ড চেয়েছে, সেই রেকর্ডে ও যখন আমার কাছে যায় তার সেগুলো সাজিয়ে সাজিয়ে যেটা হয় এবং আমার মনে হয়েছে যে ও একদিন হয়তো সেখান থেকে স্বীকৃতি পাবে, এটা আমার ধারণা। এই কাজের যদি স্বীকৃতি না পায় এটা ঠিক হবে না। ও নিজের লেখায় কি করে, নিজের লেখার উপরে নানা ছন্দ নিয়ে কাজও করেছে, তার উপরে সবিতা চক্রবর্তী থেকে কৃষ্ণা বসুর মতো মানুষেরাও লিখেছেন, আরো অনেকে লিখেছেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ও যে ধারায় লিখছে এই ধারাটা একটু নতুন বলে মনে হয়েছে। এটা প্রকৃত নতুন করে হবে কিনা বা ভবিষ্যতে এই ধারাটাকে নতুন করে মেনে নেওয়া হবে কিনা সেটা সময় লাগবে, তবে এই কাজটা কিন্তু করে চলেছে। তাহলে দেখা যাচ্ছে যে প্রতি বছর নিজের লেখালেখি ছাড়াও এই ধরনের অনুষ্ঠান করছে, মঞ্চে বিভিন্ন মানুষেরা আছেন তাদের ডেকে এনে সে সম্মানিত করছে, এটা আমাদের ভালো লেগেছে। আর ওর এই কাজের উপর সমর্থন না থাকলে এই প্রেক্ষাগৃহ প্রায় ভর্তি হয়ে যেত না। তার মানে আমি বিশ্বাস করি আপনাদেরও ওর কাজের উপরে সমর্থন আছে। আমার বেশি কথা বলার সুযোগ নেই, শুধু এইটুকু বলি আমরা যেন ওর পাশে দাঁড়াতে পারি। বোধহয় দাঁড়ালে ওর পাশে দাঁড়ানো মানে কিছু প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো হবে, সেদিকটা বিচার করে আপনারা সবাই ওর পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আজকে শেষ করলাম। নমস্কার। নমস্কার, আমি নুপুর মুখার্জি, স্পর্শনন্দন। আমরা যারা দৃষ্টিহীন, চোখে দেখতে পাই না, তাদের ভেতরে যে প্রতিভা, সেই প্রতিভা স্পর্শের মাধ্যমে আমাদের যে প্রতিভা সেটাকে বিকশিত করতে প্রতিটা মুহূর্তে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন সত্যজিৎ মণ্ডল। সত্যজিৎ কাকুর সঙ্গে আমার পরিচয় বহু বছর ধরে। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি প্রথম এই স্পর্শনন্দন পত্রিকার কথা জানতে পারি এবং আমার কবিতা প্রথম আমি ক্লাস 5-এ এখানে পাঠাই। আমি প্রথমবার এখানে সেকেন্ড হয়েছিলাম। তারপর থেকে বিগত 8 বছর আমি যতবার কবিতা এখানে পাঠিয়েছি ততবারই আমি স্ট্যান্ড করেছি এবং এখান থেকে স্পর্শনন্দন পুরস্কার পেয়েছি। তো সত্যজিৎ কাকু সবসময় আমাদের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। আমার বলতে গেলে এখান থেকে আমি প্রথম কোনো পত্রিকায় কবিতা দিই, এখান থেকেই আমার কবিতা আমি লিখি। আমি এখনো লিখি কবিতা, আমি খুব ছোট থেকেই কবিতা লিখি এবং এখান থেকে আমার কবিতা লিখে যে কোনো পত্রিকায় ছাপানো তার এখানেই আমার হাতে খড়ি বলতে গেলে। তো
মাঝি কাকু আমাকে এখানে ডেকেছেন। আমি এসেছি আমার একটি স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতার নাম সেই চিঠি। চিঠি, কেমন আছো তুমি? জানি ভালো নেই তুমি। সোশ্যাল মিডিয়া, বিজ্ঞানের আশ্চর্য সমাবিষ্কার তোমাকে প্রাণহীন করে দিয়েছে। কোন শূন্যতায়, কতখানি নিস্তব্ধতায় তুমি তোমার রোদন মাখা মুখ লুকিয়েছ। বলতে পারো চিঠি, কার বুকে তুমি আশ্রয় পেয়েছ? ব্যথা অন্তরে আবৃত প্রাণ জননী, দূর দেশে থাকা তনয়ের ছবি, সুখ-দুঃখের আলাপন। তুমি ছিলে তাদের একমাত্র ভরসা স্থান। তোমার মাঝে এসেছিল সতের সংগ্রামের বার্তা। তুমি ছিলে অসহায় বধূ, কত সহস্র নীরব রাতের অপেক্ষা। নিবিড় ঘনায়মান অন্ধকারে হারিয়ে গেলে তুমি। আমরা তোমাকে হারিয়ে ফেললাম, একেবারে ভুলে গেলাম তোমার সকল প্রতিদানের কথা। প্রেমিকার চোখের জল, কত সোহাগ মাখা প্রতিশ্রুতি তোমাতে পেয়েছিল ঠাঁই। কত সুখবর, কত দুঃসংবাদ, যত্নে সাজানো রঙিন হস্তাক্ষর। অশ্রুসিক্ত ইতিহাসে আজও তুমি অম্লান বিরাজমান। প্রস্ফুটিত গোলাপের ন্যায় চির সুন্দর তুমি। কেমন আছো তুমি? চিঠি, কেমন আছো তুমি? চিঠি, কেমন আছো তুমি? নমস্কার। প্রসাদ রায়, তাকে আমরা সেরা কবি পুরস্কার দেব। কবিতা পুরস্কারটি দেবেন সদ্য প্রীতি সান্যাল, সেরা কবি পুরস্কার দিচ্ছেন প্রীতি সান্যাল। একটু আসতে, দয়া করে একটু আসতে, মোবাইলটা একটু সাইলেন্ট করে দেবেন, একটু আসতে দয়া করে। নমস্কার। অনেক কথা বলা হয়েছে, আমি শুধু একটা কথাই বলবো, শেষ কথা ছোট বলাই ভালো। সেটা হচ্ছে স্পর্শানন্দন নামটি আমার খুব পছন্দ। কারণ হচ্ছে একজন কবি যিনি চোখে দেখতে পান না, মনের আলোকে দেখেন হয়তো। তিনি আমাকে একবার আমার কাছে এসেছিলেন, একটি মেয়ে, তিনি কবিতা বললেন, দিশা। একদিন আমায় ফোন করেছিল যে আপনার কবিতাটা আজকে আমি বলতে পারছি না, আমি বাইরে যেতে পারছি না, আমার অসুস্থ হয়ে গেছে। তা আমরা তুমি আমাকে চেনো? তোমাকে দেখোনি? বলুন আপনি আমাকে ছুঁয়েছিলেন, সেই থেকে আপনাকে আমি চিনি। তার থেকে বুঝলাম স্পর্শরঞ্জন এই নামটি সার্থক। মানুষকে শুধু হাত দিয়ে ছোঁয়া যায় না, শুধু চোখের দিকে তাকিয়ে ছোঁয়া যায় না, অন্যভাবে ছোঁয়া যায়। এই হচ্ছে স্পর্শরঞ্জনের আমার মনে হয় বক্তব্য, আসল বক্তব্য। আর যাদের জন্য আমরা এখানে এসেছি, যাদের কবিতার সঙ্গে আমরা প্রাণ জড়ালাম, তারা কোন আলোকে দেখে সেটা আমাদের যদি শিখিয়ে দিতে পারত, তাহলে আমরা অন্য আলোকে দীপ্ত হতে পারতাম। সেই আমার ছোট ছোট ছেলে মেয়েদের আমি অভিনন্দন জানাই, তাদের স্বরচিত কবিতা পাঠ করে আমাদের শোনাবার জন্য। এই জন্যই আমার আশা ওদের কবিতা শোনার জন্য, এবং ওরা যে আবেগ দিয়ে কবিতা পড়ে সেটা আমি যদি শত কবিতাও পড়ি বলতে পারবো না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। স্পর্শানন্দনে মনে পড়ে গেল একটু অসাধারণ কাহিনী।
তখন সারা ইউরোপে এক তরুণ সুরকারে সুরের জন্য সারা ইউরোপ সেটি আলোড়িত। তার নাম বেটোভেন। বেটোভেন তখন অষ্টম স্বর্গে, নাইন্থ সিম্ফনির আগে ছিল, এইট সিম্ফনিতে সারা ইউরোপ তখন আলোড়িত হয়ে। তিনি একদিন রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে। সেখানে কোনো নারী কণ্ঠে এই সিঙ্গারটা সেইটাতে হঠাৎ তিনি দেখলেন কোনো একটি জায়গা সুরে যেন কোনো গন্ডগোল হচ্ছে। তিনি সেই বাড়িতে চিনতেন না, কিছুই জানতেন না, নারী কণ্ঠ কেউ জানেন না। তিনি চলে গেলেন সরাসরি বাড়ির ভেতরে। দেখেন একটি মেয়ে, তরুণীও তখন নয়, পিয়ানোতে এই সিম্ফনিটা বাজাচ্ছে। তিনি হঠাৎ তার সুরের গন্ডগোল হওয়ার জন্য তিনি তাকে জোর করে ধমকে থামিয়ে দিতে পারেন যে তুমি ঠিক গাইছো না। সেই মেয়েটি তখন বলল যে আমি জানি এটা আমি ঠিক গাইছি, কেননা এটা বেটোভেন করেছে, আমি শুনেছি তার কথা। তখন তিনি বললেন, বেটোভেন জানালেন, শুনেছ মানে তুমি কি চেনো বেটোভেনকে? দেখেছো কখনো? মেয়ে বলল না, দেখিনি, আমি পৃথিবীর আলো কিছুই দেখতে পাই না, কেননা আমার দু চোখেই অন্ধত্ব, আমার চোখ কিছু দেখে না। বেটোভেন বললেন, তুমি কি আমাকে চেনো? না, আমি তো চোখে দেখতে পাই না, তাই আমার সামনে কে দাঁড়িয়ে রয়েছে আমি জানি না। তবে আপনি যদি আমাকে জ্যোৎস্নার আলোয় পূর্ণিমা এইটি যদি আমাকে দেখিয়ে দিতে পারেন, তাহলেই বুঝব আপনি বেটোভেন। বেটোভেন তখন পিয়ানোটি নিলেন, ধীরে ধীরে বাজাতে আরম্ভ করলেন। মেয়েটি কিছুক্ষণ স্তব্ধ থাকার পর হঠাৎ উল্লসিত হয়ে বলল, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি আপনার আলো, চাঁদের আলো, স্নিগ্ধ জ্যোৎস্না সবই আমার সামনে উজাড় করে এসেছে। বেটোভেন বললেন, কি করে? তুমি তো দেখতে পাও না। না, দেখার দরকার নেই, আমি আমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে আপনার মনের জানলা খুলে দিয়েছেন আমার কাছে। আমি আমার মন দিয়েই কেন আপনার সেই অসাধারণ সৌন্দর্যপূর্ণ সিম্ফনিটি শুনছি। আমি শুনছি না, আমি দেখতে পাই না জানি, তবু যেন আমি দেখে বুঝছি। এই হচ্ছে নতুন কোন সিম্ফনি। আমি বুঝলাম যে আপনিই হচ্ছেন সেই বেটোভেন। এইভাবেই তৈরি হল জগৎ বিখ্যাত নাইন্থ সিম্ফনি, নবম সিম্ফনি। আর সেটাই সারা যুগ যুগ ধরে অমর হয়ে না। তরুণীটি চোখে দেখতে পেত না, তার ইন্দ্রিয় ছিল না, চক্ষুর ইন্দ্রিয় দেখার কোন জায়গা ছিল, কিন্তু মনের জায়গা জুড়ে, মনের ভেতর থেকে যে সমস্ত ইন্দ্রিয়গুলোকে একীভূত করে
আমাদের নতুন চেতনায় বেটোভেনকে দেখতে পেল, যেন চোখ ছাড়াই তার সমস্ত অন্য ইন্দ্রিয় দিয়ে সে সেই জ্যোৎস্নার আলো আর পূর্ণিমার চাঁদ চোখের সামনে ভেসে উঠল। সে প্রচন্ড উত্তেজিত হয়ে উঠল, আমি বেটোভেনকে দেখেছি, চোখে না দেখেও আমি দেখেছি, তার গান আমি শুনে দেখেছি, দেখছি, চোখে না দেখেও দেখতে পাচ্ছি। এই সেই আমার পঞ্চমেন্দ্রিয় না থাকলেও আমি অন্য ইন্দ্রিয় দিয়েও যেন সমস্তটাকে অবগাহন করছি। সৃষ্টি হল নবম সিম্ফনি। বেটোভেন তৈরি করলে এক আশ্চর্য পূর্ণিমা স্নাত জ্যোৎস্না স্নাত এক নতুন পৃথিবী। আজকে এখানে দাঁড়িয়ে আমার যেন তার কথাই মনে করছে, আপনারাও তেমনি পূর্ণ সমস্ত ইন্দ্রিয়কে ছাড়িয়ে দিয়ে আপনারা দেখছেন সেই নবম সিম্ফনিকে, বেটোভেনের নবম সিম্ফনি সুরায়িত। এবং সেই দেখা, সেই স্পর্শ অনুভব আমরা আর কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা দেখছেন। আপনাদের প্রণাম। আমাদের এখানে এবার সরস্বতী কবিতা পড়বেন দীপিকা সরকার। তুমি মঞ্চে চলে এসো। ততক্ষণে আমাদের সামনে ছোট্ট করে বক্তব্য রাখবেন সুমিতা চক্রবর্তী। মঞ্চে যারা উপস্থিত আছেন, সামনে যারা উপস্থিত আছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অনেক সময় দিয়েছি। আর যারা কবিতা পড়বেন নিশ্চয়ই কবি, তাদের কবিতা শোনার জন্য এসেছিলাম, আমিও কবিতা এসেছিলাম, কিন্তু আত্মসংবর্ধনা, নিজেদের সংবর্ধনা পেতে পেতে এত সময় চলে গেল যে তাদের কবিতা শোনার কত সময় পাওয়া জানি না। আমাদের অনেক বয়স হয়েছে, অনেক বয়স হয়েছে, আমরা সব 80-র কাছাকাছি আমাদের বয়স, 80 হতেই না আমাদের বয়স, এতক্ষণ বসে থাকা সত্যি আমাদের পক্ষে কঠিন হয়। আমি শেষ করে দিচ্ছি কথাটা, একটা কথা বলি। অনেকেই সাহিত্যের কথা বলেছেন, ঠিকই, সুর দিয়ে এবং স্পর্শ দিয়ে যারা শিখেন তারা শুধু লিখে দেখেন, কিন্তু বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের কথা মনে করুন, শান্তিনিকেতনে তিনি ছিলেন এবং শিল্পী, চিত্রশিল্পী। তিনি কিন্তু চোখ চলে যাওয়ার পরেও তিনি কিন্তু ছবি আছেন অদ্ভুতভাবে হাতের মাধ্যমে, তার কথা একটু আমরা মনে রাখতে পারি। আর শেষ কথাটা বলছি, বিমল কয়েক উপন্যাস পূর্ণ অপূর্ণ। সেই উপন্যাসে একটি ঘটনা আছে, একটি চরিত্র, একটি মেয়ে, সে তার চোখের অসুখে ক্রমশ অন্ধ হয়ে গেছে, তরুণী। আর তাকে যে ভালোবাসে ছেলেটি, তাকে খুব খুব সে উদ্বিগ্ন, কষ্ট করে, কিন্তু মেয়েটি তুলনামূলকভাবে অনেক শান্ত। সেই মেয়েটি তাকে বলছে, সেই ছেলেটিকে, সে কথাটি বলে আমি শেষ করবো, তুমি এত চিন্তা করছো কেন? আমার চোখ দুটোই কি আমি? আমার চোখ দুটোই কি আমি? মানুষের ভিতরে আমি যেটা, সেটা কিন্তু শুধু তার চোখ না, তার নিজের মনের মধ্যে। যারা সে চোখে দেখতে পাচ্ছেন না, তাদের সেই আমিত্ব কিন্তু পূর্ণ মাত্রায় বর্তমান, তার সেভাবেই তার স্থান করে দিচ্ছেন। এটা বলে বিশেষ করছি। হ্যালো, হ্যালো, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে জানাই বিনম্র শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন। গুণীজনের মাঝে কিছু একটা পড়ার সুযোগ বলা ভালো, নক্ষত্রের ফুলে কিছু একটা পড়ার সুযোগ যিনি এনে দিয়েছেন, যিনি উদ্যোগী হয়ে থাকেন, প্রয়াস চালিয়ে যেতে থাকেন, যা প্রতিনিয়তই একটা ইচ্ছা শক্তি উপর নির্ভর করে চেষ্টা রাখেন।
দৃষ্টিহীন ছেলেমেয়েরা যাতে কিছু একটা লিখছে, তাদের লেখাটা যাতে গুণীজনের মাঝে প্রকাশ পেতে পারে, স্পর্শনন্দন পত্রিকার সম্পাদক মহাশয় শ্রদ্ধেয় সত্যজিৎকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। এবার আমি আমার একটি লেখা পড়ার চেষ্টা করছি, সেটা কবিতা কি যাই হোক, বইজানরাই মানে ভাববেন যে এটা আসলে কি বলা যায়। তো আমার কবিতার নাম ঝরা শেফালি টান। ভয়ানক ঝড়ে উপড়ে গেছে ঝরা শেফালি টান। বিকেলের আলোয় দেখেছিলাম কাল, ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিল রাতে, দেখা হয়নি ভোর, ঘুম ভাঙিনি প্রভাতে। ঝড়ের দমকা হাওয়ায় টর্চ নচ, আমবাগান ইলেকট্রিক খুঁটি, মোবাইলের টাওয়ার চাষের জমি। জানি না কোথায় ছিলে, খুঁজেছি অনেক, জানতে পারলেও না তুমি। শেষ পর্যন্ত আশা ছিল পশ্চিম আকাশে উঠবে চাঁদ, গধূলির আলোর মতো সত্যি হবে, আবারও আকাশে উড়বে সাদা পায়রার ঝাঁক। মিহিদানা, দারচিনি, গোলমরিচের ঝাড়, ভয়ানক ঝড়ে উপড়ে গেছে ঝরা শেফালির ডাল। নমস্কার। অনুরোধ করছি বঙ্গবাসী কলেজের ইংরেজি অধ্যাপক পঞ্চানন হালদারকে। প্রাচীন ভবিষ্য গুণীজনদের আমার প্রণাম। বিপ্লবী সত্যজিৎ মন্ডল আমার কবিতার গুরু এবং মেন্টর, তাকে সভাপতি পেলাম। আমি শুধু দুটো জিনিস বলব যে আজকের প্রজন্ম যারা দৃষ্টিহীন রয়েছে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক অনুষ্ঠানে গিয়ে তাদের মধ্যে একটা হতাশা, একটা কষ্ট ভীষণভাবে কাজ করে। আজকের এই অদ্ভুত অস্থিরতার দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা যদি আকাশটা যেমন বিশাল, ধ্রুবতারা যেমন আকাশের উত্তর দিকে আছে বলে আমরা পথ নির্দেশ পাই, দিক নির্দেশ পাই। প্রাচীনকালের সমুদ্রে পথ হারা নাবিকরা পথ নির্দেশ পেতে ওই ধ্রুবতারাকে দেখে, দৃষ্টিহীনদের কাছে তেমনই ধ্রুবতারার নাম সত্যজিৎ মন্ডল। আমার খুব দীর্ঘ একটি কবিতা আছে তাকে দিয়ে, কবিতার নাম বিপ্লবী। তার শুধু দুটো লাইনের বলে শেষ করব, কিন্তু তার আগে দু একটি বিষয় আমি শুধু বলবো যে উনি যে কবিতা লিখেছেন, আমি ইংরেজি ভাষার সঙ্গে মূলত যুক্ত, যেহেতু আমার পড়ানোর পেশাগত জায়গাটা, তো ওনার খুব সুন্দর একটি বই আছে ইংরেজিতে, যে বইটি তোমরা যারা ছোটরা রয়েছে, স্কুলে পড়া ছেলেমেয়েরা রয়েছে, দৃষ্টিহীনরা তোমরা হয়তো শুনবে ইংরেজি যে বইটা, পরবর্তীতে তোমরা জানবে যে অল অ্যাসাইলাম অ্যান্থেমস আর এ মিউজিক। এই বইটি আমার সৌভাগ্য হয়েছে ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে বইটিকে আমি দিয়ে আসতে পেরেছি, অর্থাৎ এই বইটি কিন্তু এখন ন্যাশনাল লাইব্রেরিতেও পাওয়া যাচ্ছে। এবং এই বইটি আমার যারা ছাত্রছাত্রী রয়েছে, বিশেষ করে একটু উপরের দিকে পড়াশোনা করে, গ্র্যাজুয়েশনের পরে, এমএ পড়ে বা এরকম, তাদের অনেকের হাতে আমি তুলে দিতে পেরেছি। আমি শুধু বলবো সত্যজিৎ মন্ডলের দুটো আইডেন্টিটি যেন আমরা মনে রাখি। তিনি যে কত বড় মানুষ সেটা বলার ধৃষ্টতা আমার নেই, কারণ সূর্যের বিশালতা, সূর্যের উত্তাপ মাপার চেষ্টা যেমন মূর্খামি, ঠিক তেমনি সত্যজিৎ মন্ডলের বিগনেস, গুডনেস অফ হিজ হার্ট, সেলফলেসনেস অফ হিজ মাইন্ড, সেটা মেশার করার মতো ধৃষ্টতা আমি তার ছাত্র হয়ে, তার শিষ্য হয়ে নিশ্চয়ই দেখাবো না, কিন্তু বলবো কবি হিসেবেও কিন্তু সত্যজিৎ মন্ডল অনেক বড়। তাই এসো আমরা যারা একটু বড় হয়েছি, বিশেষ করে তাদের বলবো, আমরা যাতে সত্যজিৎ মন্ডলের চিন্তা ভাবনা, সত্যজিৎ মন্ডলের লেখাকে আরো বেশি মানুষের মধ্যে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো সত্যি সত্যি একদিন বলশেভিক বিপ্লবের মতো
আমাদের দেশেও সমাজ বিপ্লব সংগঠিত হবে, দৃষ্টিহীনরাও একটি অধিকার পাবে এবং তারাও সত্যজিৎ মন্ডলের স্বপ্নকে সত্যি করে বলে উঠতে পারবে বা আমরা বলে উঠতে পারবো উই শ্যাল ওভারকাম সামডে। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে সরচিনী কবিতা পড়বে সাগর খান, দৃষ্টি প্রতিবন্ধী কবি সাগর খান। ওরা চলে যাবে অনেক দূর থেকে। সমস্ত পরিবারে আমার প্রণাম জানিয়ে শুরু করছি আমার সরচিত কবিতা দহন বেলার কাব্য। মন নদীতে ঝড় উঠেছে বেশ কিছুদিন ধরে, একলাই এখন দিন কেটে যায় মেঘের অন্ধকারে। আজ খুব ইচ্ছে করছে সেদিন মিলে ভাসতে, দুজনের সেই সব দিনে আবার ফিরে আসতে। কিন্তু এখন যেদিকে তাকাই স্তব্ধ চরাচর, হয়তো আমি হারিয়ে গেছি, আমার হারিয়ে গেছে ঘর। কত স্বপ্ন দিয়ে সাজিয়ে তোলা সুখের বেলাভূমি, মনে হয় আজ তীব্র দহনে শুধুই মরুভূমি। মনে হয় আজ তীব্র দহনে শুধুই মরুভূমি। নমস্কার। যারা ছিলেন তারা খুবই সবাইকে সশস্ত্র প্রণাম। আমার দুই ছাত্র যারা রয়েছে এখানে সবাইকে প্রণাম। আজকে আমি সত্যি ধন্যবাদ গর্বিত যে স্পর্শন থেকে আমাকে সম্মান দেওয়া হলো। রিয়েলি আমি সত্যজিৎ মন্ডল মহাশয়কে চিনি, কারণ উনি আমাদের যে বিদ্যালয় ন্যাশনাল সরকার লাইব্রেরি তার সঙ্গে সত্যি অন্তর্ভুক্ত জড়িত একটা মানুষ, যিনি একটু শুনলাম যে সত্যি আমাদের যে দৃষ্টিহীন প্রতিবন্ধী যে অবস্থা রয়েছে তাদের কাছে একটা ধ্রুবতারা বা নর্থ স্টারের মতোই। উনি ওনার সারা জীবনে অনেকে আপনারা শুনলেন, আমি সত্যি শুনে খুব গর্বিত হলাম যে ওনার সারা জীবনের যে পরিশ্রম এবং কষ্ট করে যে অর্থ উপার্জন করেছিলেন বা উনি রেলওয়ে ডিপার্টমেন্টে ছিলেন, আপনারা জানেন। তো সেই অর্থ দিয়ে এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে একটা ইচ্ছা, তাদের ভেতরের যে সুপ্ত প্রতিভা সেটাকে বের করে নিয়ে আসার জন্য যে ওরা যে সাধনা সেটা সত্যি আজকে বাস্তবায়িত হচ্ছে। যখন আমি দেখছি যে বিভিন্ন ছেলেমেয়েরা তাদের যে প্রতিভা, লেখার যে সৃষ্টি যে ক্ষমতা সত্যি অসাধারণ। আমরা যারা দৃষ্টিমান তাদের কাছে এই পৃথিবী জগৎ সব তার যে সৌন্দর্য একরকম ভাবে ধরা পড়ে, আর যারা দৃষ্টিহীন তাদের চোখে এই পৃথিবীর যে সৌন্দর্য সেটা তাদের লেখার মধ্যে দিয়ে সত্যি সবসময় আমার একটা জানার ইচ্ছা থাকে। সেজন্য সত্যিবাবু সত্যি উনি যখনই গিয়েছিলেন বিদ্যালয়ে, আমি আমার যতটা সম্ভব ওনাকে সাহায্য করি এবং আমার ছেলেমেয়েরা, বিদ্যালয়ের ছেলেমেয়েরা প্রতি বছরই তারা কবিতা লিখে কিছু না কিছু তারা পয়সা প্রথম দ্বিতীয় আমাদের বাদে তারা সত্যি খুব উৎসাহিত বোধ করছে। তো সত্যজিৎবাবুকে সত্যি বলে বেশি আর কিছু বলবো না। উনি একটা সত্যি একটা ভালো প্ল্যাটফর্ম করে দিয়েছেন। যেমন আমরা মহাকাশে একটা স্পেস স্টেশন যে রয়েছে থাকলে যেমন আমরা বিভিন্ন জায়গায় অবজারভেশন করতে পারি, বিভিন্ন মহাকাশে বিভিন্ন তারা দেখতে পারি, সেরকম উনি একটা স্পেস স্টেশনের মতো সমস্ত দৃষ্টি প্রতিবন্ধী মানুষের কাছে। ওনাকে অনেক ধন্যবাদ জানাই। ওনার এই চেষ্টা সফল হয়, আরো অনেক দৃষ্টি প্রতিবন্ধী মানুষের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।